আমাদের করে যেতে হবে, সেটা হচ্ছে লড়াই। আমরা যদি লড়াই করি তাহলে এই জমিটা আমাদের কাছে থাকবে। আমরা যদি লড়াই ছেড়ে দিয়ে বিশৃঙ্খলা করি তাহলে আরএসএস বিজেপি এই জমিটা কেড়ে নেবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা এই জমিটা রাখতে চান না রাখতে চান না? আপনারা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে চান না বাঁচাতে চান না? আপনারা মসজিদ, কবরস্থান এটা বাঁচাতে চান, মাদ্রাসা বাঁচাতে চান কি চান না? সেই জন্য আজকে এই লড়াই এসেছেন, আপনারা সবাই বাঁচাতে চান। আমি বারবার বলছি, এ লড়াই দীর্ঘ লড়াই। এ লড়াই আজকে একটা মিছিল মিটিং করে গেলেন, কালকে সকালে ওয়াকফ বিল প্রত্যাহার হয়ে যাবে, এরকম হবে না। এর জন্য রক্ত দিতে হবে, এর জন্য জেল খাটতে হবে। এবার কে কে প্রস্তুত আছে সেটা বলুন। কে কে রক্ত দিতে প্রস্তুত আছেন, কে কে জেল খাটতে প্রস্তুত আছে? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা বলছি যে শুধু আপনারা নন, শুধু মুসলিমরা নন, এর মধ্যে আমি ভালো ভালো খবর জানাই। আপনারা জানেন যে শিখদের যে সংগঠন আকালি সংগঠন, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়াকফ বিলের বিরোধিতা করছে। বহু খ্রিস্টান সংগঠন তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা আতঙ্কে ভুগছেন ওয়াকফ আইন হওয়ার পরে। কারণ আরএসএস ইতিমধ্যে ঘোষণা করেছে যে এরপরে খ্রিস্টানদের সম্পত্তি নেওয়া হবে। তার মানে যারা ধর্মীয় গোষ্ঠী আছে ভারতবর্ষে, শুধু হিন্দু মুসলমানরা নয়, খ্রিস্টান এবং শিখরা তারাও বুঝতে পারছেন যে আগামী দিনে তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর আঘাত আসবে। তাই তারা আজকে সবাই দাঁড়িয়েছে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে। ফলে এটা আমাদের বড় জয় অলরেডি আমাদের হয়ে গেছে। আমাদের শান্ত থাকতে হবে। আমরা প্রয়োজনে রক্ত দেবো, প্রয়োজনে জেলে যাব, কিন্তু আমরা কাউকে আঘাত করবো না। এটা মহাত্মা গান্ধীর শিক্ষা। আমরা এই গান্ধীর পথে আমরা আন্দোলন করব। আজকে বিষয়টা কিভাবে আমাদের সামনে এসছে আপনি যদি দেখেন, প্রথমে শুরু হলো, এর আগে বহুদিন ধরে লিঞ্চিং হচ্ছিল, যে কোনো মুসলমানকে যখন তখন ধরে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছিল। বা ওই যে আমাদের ওই নবদ্বীপ মালদা যে রুট, সেই রুটে একজন বৃদ্ধ এর বয়স্ক মানুষকে, যিনি মোবাইল ব্যবহার করতে জানেন না ঠিক মতন, তাকে একটা মেয়ে, তার মেয়ের বয়সী মেয়ে, আমার মেয়ের বয়সী মেয়ে, তাকে চর মেরেছে, আজে বাজে কথা বলেছে এবং সেটা ভিডিও করে ভাইরাল করেছে। এই পরিস্থিতি আজকে তারা তৈরি করেছে। তাতেও কিন্তু তারা বুঝতে পারছিল যে এটা কিছু করা যাচ্ছে না। তখন তারা শুরু করলো এমন একটা জিনিস দিয়ে যে যেখানে আপনি আমি সবাই প্রথমেই ঘাবড়ে গেছি। কারণ তারা শুরু করলো প্রথমে সিনেমা ছাপা দিয়ে। সেখানে শিবাজির ছেলে ছত্রপতি মহারাজ শিবাজির ছেলে সম্ভাজি, তাকে নিয়ে আওরঙ্গজেবের যে সিনেমা ঘটনা, সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হলো। শিবাজি নিজে বেঁচে থাকতে সম্ভাজি সম্পর্কে তার বিরক্তি প্রকাশ করেছিলেন। শিবাজি নিজে বলেছিলেন যে এই যে মারাঠা সাম্রাজ্য, এই সাম্রাজ্য সম্ভাজির হাতে টিকবে না। তিনি তার ছোট পুত্র রাজারাম, তিনি অনেক ছোট সম্ভাজির থেকে, সে রাজারামের ভবিষ্যৎ সুনিশ্চিত নয়, এই করে শিবাজি ভেবেছিলেন। সেই সম্ভাজি সম্পর্কে উল্টো পাল্টা দেখিয়ে, আওরঙ্গজেব সম্পর্কে উল্টো পাল্টা দেখিয়ে তারা এই বিতর্ক তৈরি করে প্রথমে এমন জায়গায় নিয়ে এসেছে যে ভারতবর্ষে প্রত্যেকটা মুসলিমই হচ্ছে আওরঙ্গজেবের মতন বদমাইশ। তারা এটা প্রচার করা শুরু করেছে। আমি প্রথমে এই কথা বলি, দুর্জাগত ইতিহাস থেকে বলে আমি ওয়াকফ বিল নিয়ে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে এখানে যারা আছেন, আরএসএস এর যারা বন্ধু বান্ধব আছেন, যারা এদিক ওদিক দাঁড়িয়ে শুনছেন, তাদের বলি যে আওরঙ্গজেবের সময়, আমি প্রথমে অর্থনৈতিকভাবে বলি, আওরঙ্গজেবের সময় ভারতবর্ষের জিডিপি 24% ছিল। আমাদের নরেন্দ্র মোদী আমলে কত? এখানে যে আরএসএস এর ভক্তরা আছেন, যারা বিজেপির ভক্তরা আছেন, যারা দিন রাত্রি হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য পাড়ার চায়ের দোকানে মোড়ে মোড়ে যারা ষড়যন্ত্র করে যাচ্ছেন, সেই বিজেপি আরএসএস এর কাছে আমাদের প্রশ্ন, আওরঙ্গজেবের সময় ভারতবর্ষের জিডিপি, গোটা পৃথিবীর জিডিপি 24% ছিল, মোদির আমলে কত? আপনার ডবল ডিজিটে নিতে পারেননি। আওরঙ্গজেব যে জিডিপি 24% নিয়ে গেছিল, আপনার সেটা 10-এ নিতে পারেননি। আর আরো একটা কথা বলি, আপনারা আওরঙ্গজেব সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছেন, অনেক আজে বাজে কথা বলছেন। আপনাদের জানার উদ্দেশ্যেই বলি যে আওরঙ্গজেব বহু মন্দিরে জমি দান করেছিলেন। আপনারা যেমন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছেন, আওরঙ্গজেব কোনোদিন কোন মন্দিরের জমি কেড়ে নেননি। তার নামে
অনেক কুৎসা, অনেক বদনাম ছড়ানো হয় যে ভারতবর্ষে তিনি নাকি বহু মন্দির ভেঙেছেন। আমি এখানে বই আছে, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আওরঙ্গজেবের থেকে অনেক বেশি মন্দির হিন্দুরা যারা ভেঙেছেন, তার থেকে অনেক বেশি মন্দির শঙ্করাচার্যরা ভেঙেছেন, তার থেকে অনেক বেশি বৌদ্ধ মন্দির হিন্দুরা ভেঙেছে, ব্রাহ্মণরা ভেঙেছে। আবার আওরঙ্গজেব প্রায় ৮০ থেকে ৯০টা মন্দিরের জন্য জমিদান করেছেন। আজকে উত্তরপ্রদেশের যিনি শাসক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি যে আশ্রমে মানুষ হয়েছেন গোরখনাথে, গোরখপুরে যে গোরখনাথের আশ্রম আছে, সে গোরখনাথের আশ্রমে বাবর থেকে দ্বিতীয় বাহাদুর শাহ অব্দি যতদিন পর্যন্ত মোগল সম্রাটদের তাদের প্রভাব ছিল ভারতবর্ষে, প্রত্যেকে তাদেরকে নিষ্কর জমিদান করেছে, আওরঙ্গজেবে করেছেন। বহু একজন বিখ্যাত মানুষ আছে, তার নাম হচ্ছে বিশ্বম্বরনাথ পান্ডে। তিনি হচ্ছেন, আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালে সিপাহী বিদ্রোহের নামে ইংরেজে যেটা বলে, সেই স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের এই ব্যারাকপুরে শুরু হয়েছিল, আমাদের এই পশ্চিমবঙ্গে। এই ব্যারাকপুরে আমি যেখানে থাকি তার থেকে ৩-৪টে স্টেশন দূরে, সে ব্যারাকপুরে একজন সৈনিকের ফাঁসি হয়েছিল, তার নাম আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। সে মঙ্গল পান্ডের নাতি বিশ্বম্বরনাথ পান্ডে তিনি একটা বই লিখেছেন। তিনি এই ঔরঙ্গজেব এবং টিপু সুলতান সম্পর্কে বহু তথ্য দিয়েছেন, যেগুলো আজকে আরএসএস বিজেপির ঘুম কেড়ে দিয়েছে। তার বিরুদ্ধে তারা কোনো উত্তর দিতে পারছেন না। তিনি বলছেন যে আওরঙ্গজেবের নামে বদনাম আছে, তিনি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছেন। আমি বলছি হ্যাঁ ঠিক ভেঙেছেন, ঐতিহাসিক সত্য, কিন্তু আরেকটা সত্য আপনারা বলেন না, ওই মন্দিরটাকে বানিয়েছিলেন, কাশী বিশ্বনাথের মন্দির বানিয়েছিলেন আওরঙ্গজেবের প্রপিতামহ আকবর। আকবর কাশী বিশ্বনাথের মন্দির তিনি তৈরি করে দিয়েছিলেন। মানে একজন মুঘল বাচ্চা একটা মন্দির তৈরি করেছেন। আপনারা যদি তথ্যের ক্ষেত্রে যদি আপনারা সত্য হতেন, তথ্যের ক্ষেত্রে আপনারা যদি সত্যবাদী হতেন, তাহলে অবশ্যই উল্লেখ করতেন যে মন্দিরটা, কাশী বিশ্বনাথের মন্দিরটা আকবর তৈরি করে দিয়েছিলেন, আকবর বাদশা তৈরি করে দিয়েছিলেন। কেন ভেঙেছিলেন? বিশ্বম্বরনাথ পান্ডের বই আছে, আওরঙ্গজেব এন্ড টিপু সুলতান এন্ড দেয়ার রিলিজিয়াস পলিসি। আপনি যদি চান আমি পিডিএফ বহু লোককে পাঠিয়ে দিতে পারি, এখন আমার কাছে আছে, মোবাইলে আছে, যেতে যাবেন আমি দিয়ে দেবো। আমি বলবো এই বইটা যারা ইংরেজি পড়তে পারেন তারা ইংরেজি পড়বেন, পড়ে বাংলা অনুবাদ করে আপনার পাশের লোকটাকে পড়াবেন যে ইংরেজি জানে না। পড়ানো উচিত যে তারা কি ভুল তথ্য, কি মিথ্যা বলে আজকে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের খেপাচ্ছে। তিনি কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে বলছেন যে আওরঙ্গজেব সেই সময় আগ্রা থেকে আমাদের বাংলার দিকে আসছিলেন, তার সঙ্গে তার প্রচুর হিন্দুরা, আপনারা দেখেছেন, আপনি মোগল হিস্ট্রি পড়লে, এমনকি যারা ব্রিটিশদের প্রিয় হিস্ট্রিয়ান, ব্রিটিশদের প্রিয় ঐতিহাসিক যদুনাথ সরকারের বই যদি আপনারা পড়েন, সেখানে আওরঙ্গজেব সম্পর্কে বলা আছে যে তিনি বলছেন যে বহু হিন্দু রাজারা, তার সেনাপতিরা হিন্দু, সভাসদরা হিন্দু, এমনকি আপনার শুনলে আশ্চর্য হবেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানাতে তার গোটা মন্ত্রিসভায় একজন মুসলিম এমপি নেই। আপনারা দেখাতে পারবেন যে আজকে নরেন্দ্র মোদীর পার্টিতে একজন মুসলিম সাংসদ আছে? দেখাতে পারবেন নরেন্দ্র মোদীর গোটা পার্টিতে 239 জন সাংসদের মধ্যে একজন মুসলমান আছে? নেই। গোটা মন্ত্রিসভায় একজন মুসলমান আছে? নেই। কিন্তু আপনারা যে আওরঙ্গজেবের বিরুদ্ধে প্রতিদিন রাত্রি কুৎসা করেন, সেই আওরঙ্গজেবের আমলে, মোগল আমলে, মোগল সম্রাটের দরবারে সব থেকে বেশি পরিমাণ হিন্দু, ব্রাহ্মণ, জৈন ব্রাহ্মণ এবং হিন্দুরা তারা উচ্চ পদে চাকরি করত। আকবরের যে 9 জনের যে সভামণ্ডলী ছিল, তার মধ্যে কত হিন্দু ছিল? আপনারা জানেন, বীরবল ছিল, তানসেন ছিল, আর অনেকেই ছিল। কিন্তু আজকে যারা আওরঙ্গজেবের নামে বদনাম করছেন, তারা বলছেন না যে তাদের মন্ত্রিসভাতে একজনও মুসলমান নেই। তারপর যে কথা বলছিলাম যে কাশী বিশ্বনাথের মন্দির, সেই সময় আওরঙ্গজেব তার সভাসদ, তার রাজা, হিন্দু রাজা, রানী সবাইকে নিয়ে তিনি বাংলার দিকে আসছিলেন। রাস্তার মাঝখানে হিন্দু রাজারা এবং হিন্দু রানীরা তারা আবদার করে, হ্যাঁ আবদার করে, আমি এই ভাষাতে বলছি, বিএন পান্ডে এইভাবে লিখছেন যে তারা মোগল বাদশার কাছে আবদার করেন যে আমরা কাশী বিশ্বনাথের সামনে দিয়ে যাচ্ছি, আমরা কাশী বিশ্বনাথের এই মন্দির দর্শন না করে যাব না। আওরঙ্গজেব বলে ঠিক আছে, তাঁবু খাটাও, সবাই দর্শন করে আসুক, তারপর আমরা আবার আমাদের কাছে ফিরবো। সেই সময় কাশী বিশ্বনাথের থেকে 5 কিলোমিটার দূরে
তাঁবু লাগানো হয়। সেই তাঁবু থেকে হিন্দু রাজারা, হিন্দু রানীরা তারা গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথের মন্দিরে যান পুজো দিতে। সবাই ফিরে আসে, একমাত্র উজ্জয়িনীর যে রানী, কচ্ছের রাজার যে রানী, তিনি ফিরে আসেন না। সেটা দেখে আস্তে আস্তে প্রথমে খোঁজ হয়, পরবর্তীতে যখন না পাওয়া যায় তখন খবরটা আওরঙ্গজেবের কাছে পৌঁছয়। বাদশাহ আওরঙ্গজেবের কাছে বাদশাহ আওরঙ্গজেব বলেন, কচ্ছের রানী জীবিত অথবা মৃত, কচ্ছের রানী জীবিত অথবা মৃত, তাকে উদ্ধার না করে এখান থেকে যাওয়া যাবে না। কারণ এটা মোগল বাদশার সম্মানের বিষয় যে তার আন্ডারে আছে হিন্দু রাজা, হিন্দু রানী, সেই রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে খোঁজ করার পরে কাশী বিশ্বনাথের মন্দিরে গর্ভগৃহে ঢুকে দেখা গেল যে সেখানে কচ্ছের রানী সঙ্গে আরো অনেক মহিলা সেখানে নির্যাতিত, অত্যাচারিত হয়ে পড়ে আছে। তখন হিন্দু রাজারা, হিন্দু রানীরা তখন আওরঙ্গজেবের কাছে আবদার করে, দাবি করে যে এই মন্দিরে যেখানে এরকম পাপ কাজ হয়, যেখানে মেয়েদের উপরে অত্যাচার হয়, সেই মন্দিরে বাবা বিশ্বনাথ থাকতে পারে না, আপনি এই মন্দির ভেঙে ফেলুন। তাদের আদেশ, তাদের আবদার, তাদের দাবি মেনে আওরঙ্গজেব কাশী বিশ্বনাথের মন্দির ভাঙেন। এটা হচ্ছে অরিজিনাল ইতিহাস, আমি বলিনি, এটা বিশ্বম্ভরনাথ পাণ্ডের বই আছে, বিশ্বম্ভরনাথ পাণ্ডে সেভাবে উল্লেখ করছেন। আপনারা যারা আজকে আওরঙ্গজেবের বিরুদ্ধে খেপাচ্ছেন, যে সমস্ত আরএসএস বিজেপির লোকেরা, আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো করে ইতিহাস পড়ুন। ইতিহাস বিকৃত করে আপনারা সব জায়গায় পার পাবেন না। আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি, আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্তিতর্ক করতে চান, ইতিহাস নিয়ে তর্ক করতে চান, ওই ছাবাস সিনেমার মতন, কেরালা ফাইলসের মতন, কাশ্মীর ফাইলসের মতন সিনেমা নয়, সামনাসামনি যেদিনকে এখন ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে আরএসএস এর লোকেদের যে আপনারা যদি হিম্মত থাকে ইতিহাস নিয়ে আলোচনা করার, তাহলে আসুন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি। আর যেটা নিয়ে আগামী দিনের যে আন্দোলন চলছে ওয়াকআপ নিয়ে, যেটা আমি বলতে চাই যে আজকে ওয়াকআপ আইন ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারকে ধ্বংস করছে। ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 30 যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর তাদের নিজস্ব ধর্ম পালন করার, তাদের ধর্মাচরণের স্বাধীনতা আছে, তাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন সমস্ত কিছু করার অধিকার আছে। এই ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, পরিষ্কার। আজকে নরেন্দ্র মোদী সরকাররা কি করছেন, ওয়াকআপ কমিটিতে ওয়াকআপ আইন সংশোধনের নামে প্রত্যেক জায়গায় নিজেদের পেটো আরএসএস এর লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেই আইনটা ছিল একদম সাধারণ ধর্মীয় সম্পত্তি রক্ষা এবং পরিচালনা করার আইন, তার ভিতরে তারা তাদের হিন্দু প্রতিনিধি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আরএসএস এর লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে আমরা বলছি যে আপনারা যখন এটা বলছেন ঠিক আছে, আজকে উড়িষ্যাতে জগন্নাথে পুরীর মন্দির আছে, পুরীর মন্দির যে ট্রাস্টি আছে সেখানে মুসলমানদের লাগবে না। আমি দাবি করছি না যে পুরীর যে ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টি বোর্ডে এখান থেকে কোনো মুসলমানকে কি আপনারা জায়গা দিন। আমরা বলছি আপনারা জৈনদের জায়গা দিন, বৌদ্ধদের সেই কমিটিতে রাখুন। যদি আপনাদের হিম্মত থাকে পুরীর বা কোনো আদিবাসীকে রাখুন, কোনো দলিতকে রাখুন সেই কমিটিতে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে আইন আছে, ট্রাস্টের যে আইন আছে, তার 2 নম্বর ধারা পরিষ্কার বলা আছে যে শুধু হিন্দু হলে হবে না, ব্রাহ্মণ ছাড়া পুরীর এই জগন্নাথ দেবের মন্দিরের ট্রাস্ট থেকে ঢুকতে পারবে না। আপনারা নিজেরা আইন করে রেখেছেন যে কোনো হিন্দু মন্দিরের ট্রাস্টে কোনো অন্য ধর্মের লোক ঢুকতে পারবে না, এমনকি অন্য জাতির, হিন্দু ধর্ম তো অন্য জাতের লোকও ঢুকতে পারবে না। আর আপনারা সেখানে ওয়াকআপ সম্পত্তির ভিতরে ওয়াকআপ আইনের মধ্যে এমন কায়দা করে অমুসলিম প্রতিনিধিরা ঢুকিয়ে দিচ্ছেন যে তারা আগামী দিনে প্রশাসনিক ক্ষমতা বলে গোটা সম্পত্তিটা কবজা করতে পারে। আর বলছেন যে ওয়াকআপ বা ইউজ হবে না, মানে আপনি একটা জমি পড়ে আছে ওয়াকআপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা করা যাবে না। আচ্ছা যাই হোক, সময় সংক্ষেপ, আমি বিশেষ কিছু বলছি না। আমি শুধু বলছি যে এই আইনটার নাম ছিল হচ্ছে মুসলিম ওয়াকফ আইন।
আপনারা সেই আইনটার মধ্যে রেখে মুসলিম বাদ দিতে 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 আজকে ওরা আইনটার নাম চেঞ্জ করে দিয়ে বলেছে উমিদ। উমিদ তার নামটাই চেঞ্জ করে দিয়েছে। আপনি কোন জায়গায় আর ওয়াকফ পাবেন না, ওয়াকফ একটা পাবেন না, আইনের নাম চেঞ্জ করে উমিদ করে দিয়েছে। ওই সব ওই ম্যানেজমেন্ট অমুক তমুক সব এক নাম দিয়ে দিয়েছে। ফলে ইংরেজরা যখন 1911 সালে আমাদের এখানকার থেকে রাজধানী যখন এখান থেকে দিল্লিতে নিয়ে যায়, সবার প্রথম তারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে। রায়সিনা হিলের 500টা গ্রাম, একটা গ্রামের 700 ওয়াকফ সম্পত্তিরা প্রথম দখল করে। এখনো দিল্লি অথরিটি, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি 123টা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের দেশের সবথেকে মহান শিল্পপতি আম্বানি, তার বাড়ি আছে দিল্লি বোম্বেতে 27 তলায় বাড়ি আছে, সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির উপরে। এরকম বহু জিনিস আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, এটা ডকুমেন্টেড। এরকম নয় আমি এখানে ফাও কথা বলে যাচ্ছি। কোনো আরএসএস এর লোক, কোনো বিজেপির লোক, কোন সরকারের লোক যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমাকে ডকুমেন্ট আমার সঙ্গে আছে, দেখিয়ে বলে দেবো যে আজকে আদানি আম্বানি 27 তলা বাড়ি ওয়াকফ সম্পত্তির উপরে। যাই পরে আরো বক্তারা আছে, তারা বলবেন। আমি এখানে শেষ করছি। আগামী 26 তারিখ আপনারা সবাই ব্রিগেডে আসুন। একটা জানান দেওয়ার দরকার আছে। আজকে যারা সরকারে আছে তাদেরকে বলার দরকার আছে, ভাই তোমাদের ঘরে শেষ কথা নয়, তোমাদের পরে আমরা আছি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সঞ্চালকের বিরক্ত করেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভানু সরকার মহাশয়কে।